স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Gadianlyu, 1915 to 93, at the age of 13, Gadianlyu joined the Heraka religious movement which later turned into a political movement seeking to drive out the British from Manipur and the surrounding Naga areas. An advocate of the ancestral Naga religious practices, she staunchly resisted the conversion of Nagas to Christianity. She was arrested in 1932 at the age of 16, and was sentenced to life imprisonment by the British rulers. Jawaharlal Nehru met her at Shillong jail in 1937 and gave her the title of Rani. গাইদিনলিউ 1915 থেকে 93, 13 বছর বয়সে গাইদিনলিউ হেরাকা ধর্মীয় আন্দোলনে যোগদান করেন, যা পরবর্তীতে মণিপুর এবং পার্শ্ববর্তী নাগা এলাকা থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য একটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। পূর্বপুরুষ নাগা ধর্মীয় অনুশীলনের একজন উকিল, তিনি নাগাদের খ্রিস্টান ধর্মের রূপান্তরকে কঠোরভাবে প্রতিরোধ করেছিলেন। তিনি 1932 সালে 16 বছর বয়সে গ্রেপ্তার হন এবং ব্রিটিশ শাসকদের দ্বারা তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জওহরলাল নেহেরু 1937 সালে শিলং জেলে তার সাথে দেখা করেন এবং তাকে রানী উপাধি দেন। Decline of first phase of civil disobedience movement. Throughout 1930, the government's response had been ambivalent, and repressive measures were carried out after much vacillation. In the meantime, the Simon Commission report was published, June 1930, and being a regressive document, it further upset even the moderate political opinion. আইন অমান্য আন্দোলনের প্রথম পর্বের পতন। 1930 জুড়ে সরকারের প্রতিক্রিয়া দ্ব্যর্থক ছিল এবং দমনমূলক ব্যবস্থাগুলি অনেক শূন্যতার পরে পরিচালিত হয়েছিল। ইতিমধ্যে সাইমন কমিশন রিপোর্ট প্রকাশিত হয়েছিল জুন 1930 এবং এটি একটি পশ্চাদপসরণমূলক দলিল হওয়ায় এটি এমনকি মধ্যপন্থী রাজনৈতিক মতামতকে আরও বিচলিত করে। Let us recall in May 1929, Labour Party headed by Ramsay MacDonald had come to power in Britain. The effective boycott of the Simon Commission had opened many eyes and Viceroy Irwin was called to London for deliberations. Upon his return to India, Irwin famously declared on the 31st of October 1929 that as per the new government, natural progression to dominion status is implicit in Montague Declaration of 1917. He also gave assurance of Round Table Conference to enlist the concurrence of all sections in India, as soon as the Simon Commission submitted its report. আমাদের স্মরণ করা যাক 1929 সালের মে মাসে রামসে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে লেবার পার্টি ব্রিটেনে ক্ষমতায় এসেছিল। সাইমন কমিশনের কার্যকর বয়কট অনেকের চোখ খুলে দিয়েছিল এবং ভাইসরয় আরউইনকে আলোচনার জন্য লন্ডনে ডাকা হয়েছিল। ভারতে ফিরে আসার পর আরউইন 31শে অক্টোবর 1929 তারিখে বিখ্যাতভাবে ঘোষণা করেছিলেন যে নতুন সরকার অনুসারে ডমিনিয়ন স্ট্যাটাসের স্বাভাবিক অগ্রগতি 1917 সালের মন্টাগু ঘোষণার মধ্যে নিহিত রয়েছে। তিনি ভারতের সমস্ত বিভাগের সম্মতি তালিকাভুক্ত করার জন্য গোলটেবিল সম্মেলনের আশ্বাসও দিয়েছিলেন। সাইমন কমিশন রিপোর্ট পেশ করার সাথে সাথে On the 9th of July 1930, Viceroy Irwin reiterated the suggestion of a Round Table Conference as a conciliatory gesture, and also reiterated the goal of dominion status. He also tried to explore possibilities of peace between the Congress and the government. Accordingly, the Nehrus, father and son, were taken to Yerewada jail to meet Gandhi and hammer out a settlement. Gandhi rejected the idea of Congress participating in the Round Table Conference, yet the gesture ensured the participation of certain sections of Indian political opinion in London in the month of November 1930. 9 জুলাই 1930-এ ভাইসরয় আরউইন একটি সমঝোতামূলক অঙ্গভঙ্গি হিসাবে একটি গোলটেবিল সম্মেলনের পরামর্শ পুনর্ব্যক্ত করেন এবং ডোমিনিয়ন স্ট্যাটাসের লক্ষ্যও পুনর্ব্যক্ত করেন। তিনি কংগ্রেস এবং সরকারের মধ্যে শান্তির সম্ভাবনাগুলি অন্বেষণ করার চেষ্টা করেছিলেন। তদনুসারে নেহরাস পিতা ও পুত্রকে গান্ধীর সাথে দেখা করতে এবং একটি মীমাংসা করার জন্য ইয়ারাওয়াদা জেলে নিয়ে যাওয়া হয়েছিল। গান্ধী গোলটেবিল সম্মেলনে কংগ্রেসের অংশগ্রহণের ধারণাকে প্রত্যাখ্যান করেছিলেন, তবুও ইঙ্গিতটি 1930 সালের নভেম্বর মাসে লন্ডনে ভারতীয় রাজনৈতিক মতামতের কিছু অংশের অংশগ্রহণ নিশ্চিত করেছিল। By September-October 1930, the movement began to show signs of fatigue. Peasant and tribal militancy shot up, enthusiasm of merchants fell sharply and many of them broke their earlier pledges of not to sell foreign goods. Support from peasants too declined in the face of large-scale confiscations by the government. Almost all leading congressmen were put behind bars.
On the other hand, the revolutionaries were active in full swing and the communists were rallying the labor and organizing strikes, making Gandhi increasingly grow apprehensive of anarchy. 1930 সালের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে আন্দোলন ক্লান্তি কৃষক এবং উপজাতীয় জঙ্গিবাদের চিহ্ন দেখাতে শুরু করে, ব্যবসায়ীদের উৎসাহ দ্রুত হ্রাস পায় এবং তাদের অনেকেই বিদেশি পণ্য বিক্রি না করার তাদের পূর্বের প্রতিশ্রুতি ভঙ্গ করে। সরকার কর্তৃক বৃহৎ আকারে বাজেয়াপ্ত করার মুখে কৃষকদের সমর্থনও হ্রাস পেয়েছে। প্রায় সমস্ত নেতৃস্থানীয় কংগ্রেসম্যান কারাগারের আড়ালে। অন্যদিকে বিপ্লবীরা পুরোদমে সক্রিয় ছিল এবং কমিউনিস্টরা শ্রমিকদের সমাবেশ এবং ধর্মঘট সংগঠিত করছিল, যার ফলে গান্ধী ক্রমবর্ধমান অরাজকতার শঙ্কিত হয়ে উঠছিলেন। In November 1930, the first Round Table Conference between the Indians and the British is equals, took place in London to discuss the Simon Commission reports. The Congress boycotted the Round Table Conference and its proceedings proved to be quite meaningless. The British government grew anxious to secure Congress participation. Accordingly, on the 25th of January 1931, the British Prime Minister and the Viceroy of India unconditionally released Gandhi and the other Indian leaders so that they could meet at the residence of the ailing leader Motilal Nehru and deliberate and agree to participate in the next round table. In such circumstances, Gandhi decided to retreat. 1930 সালের নভেম্বরে সাইমন কমিশন রিপোর্ট নিয়ে আলোচনার জন্য লন্ডনে প্রথম গোলটেবিল সম্মেলন, ভারতীয় ও ব্রিটিশদের মধ্যে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। কংগ্রেস গোলটেবিল সম্মেলন বয়কট করে এবং এর কার্যধারা একেবারেই অর্থহীন বলে প্রমাণিত হয়। ব্রিটিশ সরকার কংগ্রেসের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। তদনুসারে 1931 সালের 25শে জানুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ভারতের ভাইসরয় নিঃশর্তভাবে গান্ধী এবং অন্যান্য ভারতীয় নেতাদের মুক্তি দেন যাতে তারা অসুস্থ নেতা মতিলাল নেহরুর বাসভবনে দেখা করতে পারেন এবং পরবর্তী গোলটেবিলে অংশ নিতে ইচ্ছাকৃত ও সম্মত হন। এমন পরিস্থিতিতে গান্ধী পশ্চাদপসরণ করার সিদ্ধান্ত নেন। First Round Table Conference, LONDON, the 12th of November 1930 to the 19th of January 1931. In all, 3 Round Table Conferences, 1930, 31 and 32, were held in London to discuss the Indian constitutional question after taking into account all shades of Indian political opinion. The Indian National Congress participated only in the second Round Table. প্রথম রাউন্ড টেবিল সম্মেলন লন্ডন 12ই নভেম্বর 1930 থেকে 19 জানুয়ারি 1931। সব মিলিয়ে ভারতীয় রাজনৈতিক মতামতের সমস্ত শেরকে বিবেচনায় নিয়ে ভারতীয় সাংবিধানিক প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য লন্ডনে 3টি গোলটেবিল সম্মেলন রোয়ান CONFERENCES 1930, 31 এবং 32 অনুষ্ঠিত হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস শুধুমাত্র দ্বিতীয় রাউন্ড টেবিলে অংশগ্রহণ করেছিল। The first Round Table Conference, the first conference between the Indians and the British is equals, was opened officially by Lord Irwin on the 12th of November 1930 in London to discuss the Simon Commission reports. It was chaired by British Prime Minister Ramsay MacDonald of Labour Party. প্রথম গোলটেবিল সম্মেলন ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে প্রথম সম্মেলন লর্ড আরউইন 12ই নভেম্বর 1930 তারিখে সাইমন কমিশন রিপোর্ট নিয়ে আলোচনার জন্য লন্ডনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন লেবার পার্টির ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। The first round table was boycotted by the Congress as it had launched the civil disobedience movement. In all, 89 persons were invited to attend the conference. Of these, 16 represented British political parties. The British Indian delegation comprised of 58 members who represented various parties and interests in India. The Congress and Indian business leaders kept away from the conference. Many of them were in jail for participating in civil disobedience movement. প্রথম গোলটেবিল কংগ্রেস বয়কট করেছিল কারণ এটি আইন অমান্য আন্দোলন শুরু করেছিল। সমস্ত 89 ব্যক্তি সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এর মধ্যে 16 জন ব্রিটিশ রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন। ব্রিটিশ ভারতীয় প্রতিনিধি দলে 58 জন সদস্য ছিলেন যারা ভারতের বিভিন্ন দল ও স্বার্থের প্রতিনিধিত্ব করেছিলেন। কংগ্রেস ও ভারতীয় ব্যবসায়ী নেতারা সম্মেলন থেকে দূরে ছিলেন। তাদের অনেকেই আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য জেলে ছিলেন। Participants: the government handpicked safe men to represent India and the Indian states. Prominent Indian publicmen who participated were অংশগ্রহণকারীরা সরকার ভারত এবং ভারতীয় রাজ্যগুলির প্রতিনিধিত্ব করার জন্য নিরাপদ পুরুষ বেছে নিয়েছে।
অংশগ্রহণকারী বিশিষ্ট ভারতীয় জনসাধারণ ছিলেন Muslims Aga Khan III, leader of British Indian delegation, Muhammad Shafi, Maulana Muhammad Ali, Fazlul Haq and Muhammad Ali Jinnah. Sikhs Sardar Sampuran Singh, Sardar Ujjal Singh. Hindu Mahasabha B.S. Munje, Mr. Jayakar. Depressed classes B.R. Ambedkar. Christians of India K.T. Paul. Parsis Homi Modi. Liberals T.B. Sapru, Sai Chintamani, Srinivas Sastry, Chimanlal Harilal Sitalwad, J.N. Basu. Labour Nanometer Joshi, B. Shiva Rao. Justice Patty Akot Ramasamy Mudaliar, Sir A.P. Patron. Women Begum Jahanara Shahnawaz. Landlords Maharaja Kameshwar Singh of Darbhanga, Bengal. Sindh Shah Nawaz Bhutto, Ghulam Hussain Hidayatullah. Princely states a contingent of 16 members, rulers or their nominees, including representatives of Alwar, Baroda, Bhopal, Bikaner, Jammu and Kashmir, Patiala, Hyderabad, Mysore and Gwalior. Main British participants included Ramsay MacDonald, chief spokesman of the British government, Labour, and Samuel Haw, Conservative. Note, the princes, led by Maharaja of Bikaner, expressed their desire to join an all-India federation. মুসলিম আগা খান তৃতীয় ব্রিটিশ ভারতীয় প্রতিনিধিদলের নেতা মুহম্মদ শফি, মাওলানা মুহাম্মদ আলী, ফজলুল হক এবং মোহাম্মদ আলী জিন্নাহ। শিখ সর্দার সম্পুরান সিং, সর্দার উজ্জ্বল সিং। হিন্দু মহাসভা B.S. মুঞ্জে, M.R. জয়কর। হতাশাগ্রস্ত শ্রেণী B.R. আম্বেদকর। ভারতের খ্রিস্টান K.T. পল। পার্সি হোমি মোদি। লিবারেল T.B. সাপ্রু, C.Y. চিন্তামণি, শ্রীনিবাস শাস্ত্রী, চিমনলাল হরিলাল শীতালভাত, J.N. বসু। শ্রম N.M. যোশী, B. শিবা রাও। বিচারপতি প্যাটি আরকট রামাস্বামী মুদালিয়ার, স্যার A.P. প্যাট্রো। নারী বেগম জাহানারা শাহনেওয়াজ। জমিদার দারভাঙ্গার, বাংলা, মহারাজা কামেশ্বর সিং। সিন্ধু শাহ নওয়াজ ভুট্টো, গোলাম হোসেন হিদায়াতুল্লাহ। রাজ্যের রাজ্য আলওয়ার, বরোদা, ভোপাল, বিকানের, জম্মু ও কাশ্মীর, পাতিয়ালা, হায়দ্রাবাদ, মহীশূর এবং গোয়ালিয়রের প্রতিনিধি সহ 16 সদস্যের, শাসক বা তাদের মনোনীত, একটি দল। প্রধান ব্রিটিশ অংশগ্রহণকারীদের মধ্যে রামসে ম্যাকডোনাল্ড, ব্রিটিশ সরকারের প্রধান মুখপাত্র, শ্রম এবং স্যামুয়েল হোয়ার, রক্ষণশীল অন্তর্ভুক্ত ছিল। দ্রষ্টব্য, বিকানেরের মহারাজার নেতৃত্বে রাজকুমাররা একটি সর্বভারতীয় ফেডারেশনে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিল। Outcome. The conference took two significant initiatives set out in a command paper. First, it recommended the formation of an all-India federation of British Indian provinces and the Indian states. Second, it also recommended a responsible government at the centre with certain reservations and safeguards for the transitional period to maintain the British control over defence, external affairs and economy. At the same time, B.R. Ambedkar demanded separate electorates for the untouchables. ফলাফল, সম্মেলনটি একটি কমান্ড পেপার এ নির্ধারিত দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছিল। প্রথমত, এটি ব্রিটিশ ভারতীয় প্রদেশ এবং ভারতীয় রাজ্যগুলির একটি অল ইন্ডিয়া ফেডারেশন গঠনের সুপারিশ করেছিল। দ্বিতীয়ত, এটি প্রতিরক্ষা, বহিরাগত বিষয় এবং অর্থনীতির উপর ব্রিটিশ নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নির্দিষ্ট সংরক্ষণ এবং সুরক্ষা সহ কেন্দ্রের একটি দায়িত্বশীল সরকারের সুপারিশ করেছে। একই সময়ে B.R. আম্বেদকর অস্পৃশ্যদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলীর দাবি জানান। Even though the conference was attended by some prominent Indian leaders, they could not be considered as real representatives of people whose destiny the conference was to decide. Thus the conference appeared more as a gathering of communalists and reactionaries, and its proceedings proved to be quite meaningless. The British government grew anxious to secure Congress participation. যদিও এই সম্মেলনে ভারতের কিছু বিশিষ্ট নেতা উপস্থিত ছিলেন, তবে তাদেরকে সেই জনগণের প্রকৃত প্রতিনিধি হিসাবে বিবেচনা করা যায়নি যাদের ভাগ্য নির্ধারণ করা হয়েছিল এই সম্মেলন। এভাবে সম্মেলনটি সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীলদের সমাবেশ হিসেবে আবির্ভূত হয় এবং এর কার্যক্রম সম্পূর্ণ অর্থহীন বলে প্রমাণিত হয়। ব্রিটিশ সরকার কংগ্রেসের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।